প্রিয় দর্শক, শুরুতেই একটা গান মনে হয়েছে আমার। গানটা আগে বলে ফেলি, তারপরে নিউজটা আপনাদেরকে দিচ্ছি। বগা ফান্দে পরে কান্দে রে বগা ফান্দে পরে কান্দে। ছোটকালে এরকম মানুষ গান গাইতো, আমি তো শিল্পী না, সেই জন্য এতটুকুই আমি মনে রেখেছি। আজকে বগা ফান্দে পরে যে কান্দে, ডক্টর ইউনূসের কাছে নরেন্দ্র মোদী কি ভাষায় কেঁদেছেন, মানবজমিন পত্রিকা হেডলাইনটা আপনারা শুনলেই বুঝতে পারবেন, আপনারা বিচক্ষণ মানুষ। 4 দিনের সফরে চীনের উদ্দেশ্যে যাত্রা করলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাঠানো বার্তায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য দুই দেশের অংশীদারত্বকে এগিয়ে নিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাষ্ট্রীয় সফরে চীন গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুর 1টায় তিনি বেইজিং থেকে পাঠানো বিশেষ বিমানে চীনের উদ্দেশ্যে যাত্রা করেন। 26 মার্চ 2025 মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এসে বিএনপিতে এমন ঘটনা ঘটেছে, 1978 সালের পর বিএনপিতে এমন ঘটনা ঘটেনি। বাংলা একটা কথা আছে, যত বড় মুখ না তত বড় কথা। অবশ্য নিজেদের স্বার্থ সিদ্ধি, 2টা পয়সা কামানো, তারপর চারদিকে পুলিশের ভ্যান, তারপর হচ্ছে সেনাবাহিনীর একটা সালাম, বিভিন্ন জায়গায় মানে থাকে না যে 3 দিন আগেও আপনার যে দাম মূল্যায়ন হইতো না, এখন এই যে ক্ষমতার একটা মজা ডক্টর ইউনূসকে বসাইয়া, এই মজাটা কিন্তু সহজে ছাড়ার ইচ্ছা নাই। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণের পর বিএনপির অবস্থা খুবই খারাপ। বিএনপির মাথা খারাপ হয়ে গিয়েছে, বিএনপি একটা কঠিন পরিস্থিতিতে আছে, বিএনপি হতাশ হয়ে পড়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। 26 মার্চ 2025 মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এসে বিএনপিতে এমন ঘটনা ঘটেছে, 1978 সালের পর বিএনপিতে এমন ঘটনা ঘটেনি। এবং বিএনপি জানে প্রচন্ড ভয়ের মধ্যে যে বিএনপি রাজনীতিতে বাংলাদেশে আর থাকছে না। আমরা টাইম দিয়েছি 8 থেকে 10 বছর। 8 থেকে 10 বছরের পর বা 10 বছরের মধ্যে বিএনপির অবস্থা হবে ঠিক আওয়ামী লীগের অবস্থা যা হয়েছে সেটা। কারণ বিএনপি আওয়ামী লীগের ফুটপ্রিন্ট অনুসরণ করছে, কোনো পার্থক্য নেই। বিএনপি এটা জানে, জেনেই বিএনপি বেপরোয়া হয়ে উঠেছে। দেখেন, বিএনপি এখন আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে, কিন্তু বিএনপির পক্ষে আওয়ামী লীগ হওয়া সম্ভব নয়, কারণ আওয়ামী লীগ হওয়ার মতো কোয়ালিটি বিএনপির নেই। আওয়ামী লীগ যেরকম খারাপ ছিল, অত খারাপ হওয়ার মতো কোয়ালিটি বিএনপির নেই। ওরকম কোনো দেশি বিদেশি সমর্থন কিছুই নেই। এজন্য আওয়ামী লীগ তো 15 বছর টিকে থাকতে পেরেছিল, কিন্তু বিএনপির পক্ষে 15 বছর না, ক্ষমতায় থাকুক বা ক্ষমতার বাইরে থাকুক, বিএনপির মেয়াদ আগামী 8 থেকে 10 বছর। এর মধ্যে দেখবেন যে বিএনপি একদম ধ্বংসের কিনারায় পৌঁছে যাবে, অথবা বিএনপি ওই মুসলিম লীগ বা ন্যাপ এই টাইপের একটা দলে পরিণত হবে। এটা বিএনপি জানে। যার ফলে কেন বিএনপির এই অবস্থা হবে, কি নজিরবিহীন ঘটনা। দেখেন, বিএনপি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে মুক্তিযুদ্ধের ভারতীয় বয়ান বিএনপি কখনো গ্রহণ করেনি। 2024 সালেও মুক্তিযুদ্ধের ভারতীয় বয়ান গ্রহণ করেনি, 2025 সালে এসে করেছে। কারণ হ্যাঁ, বিএনপি দীর্ঘদিন যাবৎ ভারতের ফাঁদে আটকা আছে। ভারতকে খুশি করতে আওয়ামী লীগের বিরুদ্ধে জোরালো কোনো আন্দোলন করেনি। বিএনপি ভেবেছিল যে ভারত একটা বন্দোবস্ত করে প্রথমে তাদেরকে বিরোধী দল বানাবে, তারপরে ক্ষমতায় এনে দেবে। এই জন্য জামাতকে এড়িয়ে চলেছে বা কোনো কার্যকর আন্দোলন বিএনপি করেনি আওয়ামী লীগের বিরুদ্ধে। কিন্তু মুক্তিযুদ্ধে ভারতীয় বয়ান কিন্তু জিয়াউর রহমান খালেদা জিয়াকে লাথি মেরে ভারতীয় বয়ান কখনো বিএনপি গ্রহণ করেনি। 2025 সালে এসে গ্রহণ করেছে। তারা জামাতকে স্বাধীনতা বিরোধী বলে খোঁটা দেয়, যেটা বিএনপি অতীতে কখনো দেয়নি। শুধু এটা না, সবচাইতে সিগনিফিকেন্ট ঘটনা এই 26শে মার্চ এসে যেটা আমরা দেখলাম, বিএনপি আমাদের 24-এর গণবিপ্লবকে অস্বীকার করার চেষ্টা করছে। 71 দিয়ে 24কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বিএনপি। এটাই হবে বিএনপি ধ্বংসের মূল কারণ। এর কারণেই বিএনপি রাজনীতি থাকবে না। কারণ বিএনপি দেখছে যে আসলে 24-এ তাদের ওই রকম কিছু নেই।
আর পুরনো বন্দোবস্ত ধরে না রাখতে পারলে তাহলে বিএনপি তো মানুষ এমনিতেই করবে না। তার চাইতে বরং দেখি 71 দিয়ে বিএনপি 24কে ধামাচাপা দিয়ে আমরা টিকতে পারি কিনা, আওয়ামী লীগের শূন্যস্থানটা আমরা পূরণ করতে পারি কিনা। কিন্তু সেটা সম্ভব হবে না, বিএনপি ধ্বংস হবে। দর্শক, মির্জা ফখরুলের বক্তব্য, তিনি একটা সাক্ষাৎকারে এই বক্তব্য দিয়েছেন। যারা বলে 71 ও 24 সমান, তারা মুক্তিযুদ্ধ করেনি। দেখেন, 71 ও 24 সমান এ কথা কেউ বলেনি। আর মুক্তিযুদ্ধ করেনি মির্জা ফখরুলের বাবা, তিনি ছিলেন রাজাকার, রাজাকার পুত্র মির্জা ফখরুল বলছেন। যারা বলে 71 ও 24 সমান, তারা মুক্তিযুদ্ধ করেনি। হ্যাঁ, এটা তো সঠিক যে 24-এর যোদ্ধারা কেউই মুক্তিযুদ্ধ করেনি। 24-এর যোদ্ধাদের বাপেরও জন্ম হয়নি 71 সালে। 24-এর যোদ্ধারা হচ্ছে এনসিপি করে, তারা জামাত শিবির করে, এবং তারা অনেকে ছাত্র দলও করে। তো তাদের তো 71 সালে জন্ম হয়নি, যে তারা কিভাবে মুক্তিযুদ্ধ করবে? অতএব দর্শক, এটা ঠিক যে 24-এর যোদ্ধারা কেউ 71-এ যুদ্ধ করেনি। তবে 71 এবং 24 সমান এ কথা কেউ বলে না। দেখেন, আসিফ মাহমুদকে প্রশ্ন করা হয়েছিল যে 71 বড় না 24 বড়। তখন আসিফ মাহমুদ এটাকে ফালতু প্রশ্ন হিসেবে আখ্যায়িত করে চলে গিয়েছেন, উত্তর দেননি। ওটা বিএনপিপন্থী সাংবাদিকদের খোঁচাখুচি, 71 বড় না 24 বড়। এই যে 71 বড় না 24 বড়, 71-24 সমান, 71-24-কে এক কাতারে রাখা যাবে না, এগুলো সব বিএনপির প্রজেকশন। বিএনপি এগুলো তৈরি করেছে। জনপরিসরে এরকম কোনো আলোচনা নেই। ছাত্ররা, জামাত শিবির, এনসিপি কেউ 71-24-কে সমান বা কোনটা বড় কোনটা ছোট এই আলোচনা করছে না। 71 আলাদা প্রেক্ষাপট, 24 আলাদা প্রেক্ষাপট, দুইটাই গুরুত্বপূর্ণ। একটা আর একটা ধারাবাহিকতা, একটা বাদ দিয়ে একটা হয় না। কিন্তু এই যে 71-24 সমান, এক কোনটা উপরে বড়, এই বিতর্কটা বিএনপি কৃত্রিমভাবে নিজেরা বাজারে সৃষ্টি করে, নিজেরা ফুটেজ খাওয়ার চেষ্টা করছে। কারণ বিএনপি চায় 71 দিয়ে 24-কে ধামাচাপা দিতে। আচ্ছা, মির্জা ফখরুল বলুক না, কে বলেছে যে 71-24 সমান, অথবা কে এই বিতর্ক এনেছে যে 71 বড় না 24 বিতর্ক? এই ফালতু কথা কেউ বলেছে? এটা ওই বিএনপি বন্ধী সাংবাদিককে প্রশ্ন করে। আসিফ মাহমুদ, নাহিদ, মাহফুজ, হাসনাত, সার্জিস, সাদিক কায়েম কেউ বলেছে 71-24 কোনটা বড়? এগুলো নিয়ে কোনো বিতর্ক হয়? সবার কথা এটাই যে 71 আমাদের, 24 আমাদের। 71-এর ধারাবাহিকতা হচ্ছে 24, একটার সাথে কন্ট্রাডিকশন নেই কোনো। অথচ বিএনপি আরেকটার সাথে কন্ট্রাডিকশন দেখিয়ে তারা সংবিধানে প্রিএম্বলে 24 যোগ করতে আপত্তি জানিয়ে এসেছে। এখন বলছে যারা বলে 71-24 সমান, তারা মুক্তিযুদ্ধ করে। আরে কে বলে? এটা তো আপনাদের নিজেদের সৃষ্টি। আপনারা এটা বাজারে ছেড়ে নিজেরাই এটা বিরোধিতা করে 24-কে ধামাচাপা দিতে চান 71 দিয়ে। ধান্দাবাজি কি জনগণকে বোকা মনে করেন? আমরা আছি না ভাই, আমরা লাইন বাই লাইন, অক্ষর বাই অক্ষর ধরে বক্তব্য বিশ্লেষণ করি। অতএব জনগণকে বোকা বুঝাতে পারবেন না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব, রাজাকার পুত্র, তিনি সমকালের সাথে সাক্ষাৎকারে নানান বিষয়ে কথা বলেছেন। এটা হচ্ছে তার বক্তব্যের একটা দিক। আরেকটা বক্তব্য দিচ্ছে মির্জা আব্বাস, দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই। এর মানে কি? তারা 24-কে অস্বীকার করতে যাচ্ছে। আচ্ছা, দ্বিতীয় স্বাধীনতা বললে তো প্রথম স্বাধীনতা মানা হয়, তাই না? এটা তো বলে না যে 24-ই একমাত্র স্বাধীনতা। আমরা বলি দ্বিতীয় স্বাধীনতা, হাসনাত সার্জিসরা বলে দ্বিতীয় স্বাধীনতা। এর অর্থ কি দাঁড়ায়? যে 71 আমাদের প্রথম স্বাধীনতা, ওটা বড়, তারপরে 24, তাই না? 24-কে তার প্রথম স্বাধীনতা আমরা বলছি না। দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই, কি এর অর্থ কি? যে 24-কে ভুলিয়ে দিতে চায়। এজন্যই বলছে যে বিএনপি রাজনীতি শেষ। 24-কে ভুলে বাংলাদেশে কোনো রাজনীতি থাকবে না। 24-কে ধামাচাপা দেওয়ার যে বিএনপি রাজনীতি, এর মেয়াদ 8 থেকে 10 বছর, তারপরে এই রাজনীতি ধ্বংস। ক্লিয়ার? কেন বিএনপি রাজনীতি থাকবে না? তরুণ প্রজন্ম যারা তোমরা বিএনপি করো, আপনারা যারা বিএনপি করেন, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি ভাই, ভবিষ্যৎ চিন্তা করেন। বিএনপি থাকবে না। 24-কে অস্বীকার করে বাংলাদেশে কোনো রাজনীতি থাকবে না। তাদের পরিণতি হবে আওয়ামী লীগ। বগা ফান্দে পরে কান্দে রে বগা, ফান্দে পরে কান্দে। ছোটকালে এরকম মানুষ গান গাইতো। আমি তো শিল্পী না, সেই জন্য এতটুকুই আমি মনে রেখেছি। আজকে বগা ফান্দে পরে যে কান্দে, ডক্টর ইউনূসের কাছে নরেন্দ্র মোদী কি ভাষায় কেঁদেছেন, মানবজমিন পত্রিকা হেডলাইনটা আপনারা শুনলেই বুঝতে পারবেন, আপনারা বিচক্ষণ মানুষ। তারপরে আমি বিস্তারিত আলোচনায় যাব। প্রথমে হেডলাইনটা বলছি, স্বাধীনতা দিবসে ডক্টর ইউনূসকে মোদী, বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত।
বাংলাদেশের সাথে অংশীদারিত্ব এগিয়ে নিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। এই কারণে নিয়ে আমার মায়ের ১৫০০ সন্তানকে ভারতের সৈন্য এসে বাংলাদেশে মেরে চলে গিয়েছে। এই কারণে নিয়ে আমার দেশের ২৫,০০০ মায়ের সন্তানের হাত পা চক্ষু অন্ধ করে দিয়েছে। আর সেই খুনি ডাইনি হাসিনাকে নিজের ঘরে নিয়ে আদর আপ্যায়ন করছে। আর তার দোসরদেরকে ভারতে পাসপোর্ট দিয়ে, ভিসা দিয়ে, বিভিন্নভাবে সহযোগিতা করে ভারতে অবস্থানের সুযোগ দিয়ে ভারত থেকে বসে বাংলাদেশকে উত্তপ্ত করার জন্য এ পর্যন্ত কত শত পরিকল্পনা করেছে এবং সেই পরিকল্পনা খোলার সবগুলারই আমরা তথ্য পেয়েছি ভারত থেকে আওয়ামী লীগ বা বিজেপি মিলে করে যাচ্ছেন। এবং বিজেপি নেতারা ভারতে বসে হাসিনার সাথে এবং হাসিনার ওই খুনি সন্ত্রাসীদের সাথে বৈঠকের পরে বৈঠক করে কিভাবে বাংলাদেশকে অশান্ত রাখা যায় সেই পরিকল্পনা করছেন। আর সেই পরিকল্পনাকারীর মুখ থেকে শুনলাম অংশীদারিত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। এই হলো বগা ফান্দে পড়ে কান্দে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যাচ্ছেন চায়নাতে, তার বাবার বাড়িতে। ভারতের বাবার বাড়ি হলো চায়না, যার নাম শুনলে নরেন্দ্র মোদী ওই নিজে চা বিক্রি করতেন, তো এই জন্য ১ কাপ গরম চা আগে খায়। নাম শুনলে চায়নার কেঁপে উঠেছে এই নরেন্দ্র মোদী। সেই মোদী আজকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ২৬শে মার্চ কাকতালির মতো একই দিনে পড়ে গিয়েছে চায়না সফর, আর সেই সফরে যাওয়ার আগ মুহূর্তে সে একটি বার্তা পাঠিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। এখানে যা লিখেছে, বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাঠানো বার্তায় শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধির জন্য দুই দেশের অংশীদারিত্বে এগিয়ে নিতে প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছেন ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুইজনে একই সাথে একটি বার্তা পাঠিয়েছেন। আমরা এখানে কি লিখেছে আপনাদের সামনে তুলে ধরছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাঠানো এক বার্তায় মোদী বলেন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য আমাদের দুদেশের যে আকাঙ্ক্ষা তার দ্বারা পরিচালিত হয়ে এবং একে অপরের স্বার্থ উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীল ভিত্তিতে আমরা এই অংশীদারিত্বে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। উনি ওয়াদাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দেশে এসে খুন খারাপি করার প্রতিশ্রুতি আমরা দিয়ে রেখেছি, তাই না? বাংলাদেশের জনগণ তাকে প্রতিশ্রুতি দিয়েছে যে প্রতিদিন ফেলানির মতন সে কাঁটাতারের ভিতরে ঝুলিয়ে রাখবে আমাদের মায়ের সন্তানদেরকে। আর তাকে আমরা বলবো, আমাদের প্রতিবেশী, বন্ধু, দুস্থ, আসো তোমার ধুতি খোলা হবে। বাংলাদেশের মানুষ পেলে তাকে ধুতি খুলে খান খান করে দিবে, কারণ বাংলাদেশের মানুষ একবার পেয়েছিল। আর সেই আলেম ওলামাদের প্রতিবাদের কারণে আলেম ওলামাদের উপরে কি নির্যাতন হয়েছিল, মামুনুল হক সহ যাদের উপর নির্যাতন হয়েছিল, এই নরেন্দ্র মোদীকে প্রত্যাখ্যান করার জন্য খুনি ভারতে এত মানুষকে খুন খারাপি করার কারণে, মুসলমানদেরকে খুন খারাপি করার কারণে যে বাংলাদেশে প্রতিবাদ হয়, সেই প্রতিবাদী মানুষগুলাকে কিভাবে নির্যাতন সে তার দোসর হাসিনার মাধ্যমে বাংলাদেশে করেছে, বাংলাদেশের মানুষ ভুলে যায় নাই। বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাঠানো বার্তায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য দুই দেশের অংশীদারত্বকে এগিয়ে নিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পাঠানো বার্তায় বলেন, সরকার, ভারতের জনগণ এবং আমার পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণকে জাতীয় দিবস উপলক্ষে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তিনি আরও বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক বহুমুখী। আমাদের সহযোগিতা বাণিজ্য, বহুমুখী সংযোগ, উন্নয়ন, অংশীদারিত্ব, জ্বালানি ও বিদ্যুৎ, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, সাংস্কৃতিক সহযোগিতা এবং জনগণের মধ্যে বিনিময়ের মতো বিভিন্ন ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে। ভারতের রাষ্ট্রপতি জানান, ভারতের নেইবারহুড ফার্স্ট নীতি ও SAGR মতবাদ এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দৃষ্টিভঙ্গির কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ। ভারত একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করে।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাঠানো বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য আমাদের যে আকাঙ্ক্ষা তার দ্বারা পরিচালিত হয়ে এবং একে অপরের স্বার্থ ও উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে আমরা এই অংশীদারত্বকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।